আমরা যখন কারোর সাফল্য দেখি তখন কি ভাবি? ভাবি, বাহ, কি ট্যালেন্ট, কি কঠোর পরিশ্রম। আর যখন কেউ ব্যর্থ হয় তখন বলি, আরে ভুল তো করবেই। কিন্তু আসলে কি সবটা আমাদের হাতে, নাকি পর্দার আড়ালে এমন কোনো শক্তি কাজ করছে যেটা আমাদের নিয়ন্ত্রণের পুরোপুরি বাইরে? হ্যাঁ, মেধা, পরিশ্রম, ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেওয়া, এগুলো তো সাফল্যের রেসিপি হিসেবে আমরা সবাই জানি। কিন্তু আজ আমরা এমন একটা ফ্যাক্টর নিয়ে কথা বলবো যেটা হয়তো এই পুরো ছবিটাকেই ওলটপালট করে দিতে পারে। তো আজকের আলোচনার বিষয় হলো ভাগ্য, ঝুঁকি আর টাকা। মর্গান হাউজেল তার বিখ্যাত বই দ্য সাইকোলজি অফ মানিতে ঠিক এই ব্যাপারটাই তুলে ধরেছেন। আমাদের ফাইন্যান্সিয়াল লাইফে লাক আর রিস্ক মানে ভাগ্য আর ঝুঁকির খেলাটা আসলে ঠিক কী রকম, চলুন আজ এই লুকানো শক্তিগুলোকেই একটু খুঁজে বের করা যাক। মর্গান হাউজেলের একটা খুব গুরুত্বপূর্ণ কথা হলো, কোনো কিছুই ততটা ভালো বা ততটা খারাপ নয় যতটা মনে হয়। আর এই লাইনটাই কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। মানে যে কোনো রেজাল্ট, সেটা সাকসেস হোক বা ফেইলিয়ার, তার পেছনের গল্পটা প্রায়শই আমরা যা দেখি বা ভাবি তার চেয়ে অনেক বেশি জটিল। আচ্ছা, এই জটিলতাটা বোঝার জন্যে বিল গেটসের গল্পের চেয়ে ভালো উদাহরণ আর কিছু হতেই পারে না। আমরা তো সবাই জানি বিল গেটস একজন জিনিয়াস, একজন ভিশনারি, কিন্তু তার সাফল্যের পেছনে এমন একটা ঘটনা ছিল যা তার বুদ্ধি বা পরিশ্রম দিয়ে ব্যাখ্যা করা যায় না। একবার ভাবুন তো, সালটা 1968। বিল গেটস তখন সিয়াটেলের লেক সাইড নামের একটা প্রাইভেট স্কুলে পড়েন। সেই সময়ে একটা হাই স্কুলে কম্পিউটার থাকা মানে এটা প্রায় কল্পনারও বাইরে ছিল। আর ঠিক সেই অবিশ্বাস্য সুযোগটাই পেয়েছিল লেক সাইড স্কুল। 10 লক্ষ স্কুলের মধ্যে মাত্র একটা স্কুলে এই সুবিধা ছিল। এটাই ছিল বিল গেটসের ভাগ্য, একদম পিওর লাক। বিল গেটস নিজেও পরে বলেছেন, যদি লেক সাইড স্কুল না থাকতো তাহলে হয়তো মাইক্রোসফটও তৈরি হতো না। ভাবা যায়, একটা 1 in a million সুযোগ যেটা তার জীবনের মোটাই পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এটা তো ছিল মুদ্রার একটা পিঠ। মুদ্রার ঠিক উল্টো পিঠে ছিলেন বিল গেটসেরই এক খুব কাছের বন্ধু কেন্ট ইভান্স। ট্যালেন্টের দিক দিয়ে, কম্পিউটারের জ্ঞানের দিক দিয়ে তিনি গেটসের থেকে কোনো অংশে কম ছিলেন না। কিন্তু হাই স্কুল শেষ হওয়ার আগেই একটা পর্বতারোহণ দুর্ঘটনায় তিনি মারা যান। আর এটাই ছিল কেন্ট ইভান্সের ঝুঁকি। একবার ভেবে দেখুন ব্যাপারটা কি অবিশ্বাস্য। এটাও একটা 1 in a million ঘটনা, কিন্তু একদম উল্টো দিকে। বিল গেটস যে সুযোগটা পেয়েছিলেন তার সম্ভাবনা ছিল 10 লক্ষে 1। আবার কেন্ট ইভান্স যে ঝুঁকির শিকার হলেন সেটার সম্ভাবনাও ছিল 10 লক্ষে 1। একই মাত্রার একটা অদৃশ্য শক্তি, কিন্তু দুজনের জীবনকে দুটো সম্পূর্ণ ভিন্ন দিকে ঠেলে দিল। তাহলে বোঝা যাচ্ছে ভাগ্য আর ঝুঁকি আসলে একই মুদ্রার এপিঠোপিঠ। দুটোই এমন শক্তিশালী, অদৃশ্য শক্তি যা আমাদের জীবনের উপর প্রচণ্ড প্রভাব ফেলে। অথচ মজার ব্যাপার হলো, আমরা প্রায় সময়ই এদের অস্তিত্বকে স্বীকারই করতে চাই না। তো প্রশ্নটা হলো, কেন কেন আমরা এই দুটো এত বড় শক্তিকে দেখেও না দেখার ভান করি? কেন আমরা সবসময় সাফল্যকে মেধা আর ব্যর্থতাকে ভুলে ট্যাগ লাগিয়ে দিই? এর উত্তরটা কিন্তু আমাদের সাইকোলজির গভীরে লুকিয়ে আছে। এর একটা মস্ত বড় কারণ হলো সারভাইভারশিপ বায়াস। এটা কি? সোজা কথায়, আমরা শুধু তাদেরই গল্প শুনি যারা শেষ পর্যন্ত টিকে গেছে, মানে যারা সারভাইভ করেছে। যারা একই চেষ্টা করেও সফল হয়নি, হারিয়ে গেছে, তাদের গল্প তো আমাদের কান পর্যন্ত পৌঁছাই না। ধরুন যে কোনো বিজনেস ম্যাগাজিনের কভারের কথা, সেখানে বড় বড় করে লেখা থাকে বিলিয়নিয়ারদের সফলতার গোপন রহস্য। আমরা শুধু সেই সব বিলিয়নিয়ারদের দেখি যারা বিরাট ঝুঁকি নিয়ে সফল হয়েছেন, কিন্তু সেই হাজার হাজার স্মার্ট ইনভেস্টরের কথা কি কেউ লেখে যারা ঠিক একই রকম ঝুঁকি নিয়েও নিছকই কপাল খারাপ হওয়ার কারণে সব হারিয়েছে? না, লেখে না। আর এখানেই কিন্তু একটা বড় বিপদ লুকিয়ে আছে। এই যে চরম সফল বা চরম ব্যর্থ ব্যক্তিরা, যাদেরকে আমরা বলি আউটলায়ার, তাদের গল্প থেকে শেখার চেষ্টা করাটা আসলে খুব বিপজ্জনক। কেন? কারণ তাদের ফলাফলটা এতটাই এক্সট্রিম যে এর পেছনে ভাগ্য বা ঝুঁকির ভূমিকাটাও থাকে অনেক বেশি। ব্যাপারটা একটু ভাবুন, একই কাজ, নিয়ম ভাঙা। কর্নেলিয়াস ভ্যান্ডারবিল্ট নিয়ম ভেঙে সফল হয়েছিলেন, তাই ইতিহাস তাকে বলে সাহসী বা দূরদর্শী। আবার এনরনের কর্মকর্তারাও নিয়ম ভেঙেছিলেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছিলেন, তাই ইতিহাস তাদের বলে অপরাধী বা বেপরোয়া। কিন্তু সত্যি বলতে এই দুঃসাহসী আর বেপরোয়ার মধ্যে পার্থক্যটা তো অনেক সময় নিছক ভাগ্যের খেলা, তাই না? তাহলে উপায়টা কি? যদি বিল গেটস বা ভ্যান্ডারবিল্টের মতো চরম উদাহরণ ফলো করাটা এতই বিপজ্জনক হয়, তাহলে আমাদের ফোকাসটা কোথায় থাকা উচিত? উত্তরটা হলো সাধারণ কিন্তু বারবার কাজ করে এমন প্যাটার্নের উপর। ওয়ারেন বাফেটের কথাই ভাবা যাক। হ্যাঁ, তার মতো হওয়াটা প্রায় অসম্ভব, কিন্তু তার সাফল্যের পেছনের প্যাটার্নগুলো দেখুন, সেগুলো কিন্তু মোটেও রকেট সায়েন্স না। খুব অল্প বয়স থেকে সেভ করা, কয়েক দশক ধরে ইনভেস্টমেন্ট ধরে রাখা, আর এমন কোনো বড় ভুল না করা যেটা খেলা থেকেই বের করে দেবে।
এই প্যাটার্নগুলো হয়তো শুনতে খুব গ্ল্যামারাস না, কিন্তু এগুলো অনেক বেশি নির্ভরযোগ্য আর কাজের। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষায় নিয়ে আসে, সেটা হলো ফাইন্যান্সিয়াল লাইফে সবচেয়ে দরকারি স্কিল হলো টিকে থাকার ক্ষমতা, মানে একটা সার্ভাইভাল মাইন্ডসেট তৈরি করা। এই মাইন্ডসেটটা কি? খুব সহজ। প্রথমত, যখন সাফল্য আসবে তখন একটু বিনয়ী হতে হবে আর মানতে হবে যে এখানে ভাগ্যেরও একটা ভূমিকা ছিল। দ্বিতীয়ত, যখন ব্যর্থতা আসবে তখন নিজেকে ক্ষমা করতে শিখতে হবে। আর সবথেকে জরুরি, এমন একটা প্ল্যান বানাতে হবে যেটা ছোটখাটো ভুল বা একটু খারাপ ভাগ্যকে সামনে নিতে পারে। মানে আমাদের আনব্রেকেবল হতে হবে। বিল গেটস নিজেই কি সুন্দর একটা কথা বলেছেন, সাফল্য একজন বাজে শিক্ষক। এটা স্মার্ট মানুষদেরও ভাবতে বাধ্য করে যে তারা কখনো হারতে পারে না। ঠিক তাই, সাফল্য আমাদের আত্মবিশ্বাস দেয়, কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাস থেকেই কিন্তু বড় ঝুঁকির জন্ম হয়, যা যে কোনো মুহূর্তে পুরো খেলাটা উল্টে দিতে পারে। আবার ঠিক এর উল্টোটাও সত্যি, ব্যর্থতাও একজন বাজে শিক্ষক হতে পারে। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের সব সিদ্ধান্তই বুঝি ভুল ছিল, যদিও সেটা হয়তো নিছকই মারাত্মক ঝুঁকির ফল। তাই সব খারাপ রেজাল্টের জন্য নিজেকে দোষ দেওয়াটাও কিন্তু ঠিক না। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? মূল লক্ষ্যটা জিনিয়াস হওয়া নয়, আসল লক্ষ্য হলো ততদিন পর্যন্ত টিকে থাকা যতদিন না পর্যন্ত ভাগ্য আমাদের দিকে ফেরে। ফাইন্যান্সিয়াল লাইফে জেতার সবচেয়ে ভালো উপায় হলো খেলা থেকে আউট না হওয়া। কারণ যদি টিকে থাকা যায় তাহলেই সময় পাওয়া যাবে, আর সেই সময় কিন্তু কম্পাউন্ডিং আর ভালো ভাগ্যের জাদু দেখানোর সুযোগ করে দেয়। তো আজকের আলোচনার শেষে এই প্রশ্নটাই থাকলো, প্রক্রিয়া বনাম ফলাফল কোনটা আমাদের নিয়ন্ত্রণে? আমরা প্রায় অন্যের দারুণ ফলাফল দেখে সেটাকে অনুকরণ করতে ছুটি, কিন্তু হয়তো আমাদের ফোকাস করা উচিত তার কাজের প্রক্রিয়া বা প্রসেসের উপর। কারণ একটা ভালো প্রসেস তৈরি করাটা আমাদের হাতে থাকে, কিন্তু একটা এক্সট্রিম ফলাফল প্রায় সময়ই আমাদের নিয়ন্ত্রণের বাইরের ভাগ্য আর ঝুঁকির উপর নির্ভর করে। তাহলে কোনটা বেশি জরুরি, ভালো প্রক্রিয়া নাকি দারুণ ফলাফল?